মানে এন এর মানটা নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যেতে থাকবো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে যত বেশি যেতে থাকবো আমি বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস 1 কত আছে? 0। 0 থেকে 0 এর মানে তো কিছু হয় না ভাই। 0 থেকে 0 মানে কি বলো? 0। তাহলে আমি কি বলে নিব? প্রথমে দেখো এইটুকু ছিল, দেখো এখান থেকে এতটা পর্যন্ত। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাটমিক্স একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমি। অনেকদিন অপেক্ষার পর আমরা ফাইনালি শুরু করছি কোয়ান্টাম সংখ্যা, মানে কোয়ান্টাম নাম্বারস অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশনের যে পোর্শনটা আছে সেই জায়গাটা। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি বলতে পারো, সে হচ্ছে এই জায়গাটা। তুমি আগের জিনিস তুমি ভুলেও গেছো সামান্য সামান্য, আস্তে আস্তে করে রিভিশন করতে থাকো সেই জিনিসগুলোকে, বাট এই জায়গাটাকে তুমি মনে রাখো। এই জায়গাটা যেটা আমরা এখন শুরু করব, এই কোয়ান্টাম সংখ্যার পোর্শনটা কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তুমি যে কোনো সেকশন নিয়ে নাও না কেন, তুমি এদিক থেকে তুমি অর্গানিক কেমিস্ট্রি নাও, তুমি এদিক থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি নাও, প্রতি ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব। অর্গানিক কেমিস্ট্রি নাও, তুমি এদিক থেকে ইনঅর্গানিক কেমিস্ট্রি নাও, প্রতি ক্ষেত্রে কিন্তু কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব অপরিসীম। তুমি বলতে পারো কোয়ান্টাম সংখ্যা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম সংখ্যা ছাড়া তুমি কোনো জিনিসটাকে ঠিকঠাক করে বুঝতেই পারবে না। তাহলে কোয়ান্টাম সংখ্যাটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, প্রতিটা জিনিসকে প্রতিটা পয়েন্টকে ভালো করে বোঝো, তোমাদের সমস্ত রকমের কোশ্চেন এখান থেকে হয়ে যাবে। এটার গ্যারেন্টি তোমাদেরকে আমি দিচ্ছি। সেই লেভেলের তোমাদেরকে পড়ানো হচ্ছে, তোমরা জেনেই গেছো এখন যে আমি কেমনভাবে পড়াই বা কিছু, তাহলে সেইভাবে তোমরা পড়তে থাকো। তাহলে একটা একটা করে আমরা পড়তে শুরু করি। প্রথমত কি, যে কোয়ান্টাম সংখ্যা বলতে কি, জাস্ট আমি একটা বলছি, তুমি একটু পারলে লিখে। কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট ইলেকট্রন বা কোনো পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলির সঠিক অবস্থান নির্ণয় করার জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি। আমি আবারও বলছি, শুনুন। আমি কি বললাম? কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান ঠিকঠাকভাবে জানার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করে থাকি তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। কোয়ান্টাম সংখ্যা যদি আমরা দেখতে যাই, কোয়ান্টাম সংখ্যা সাধারণত হয়ে থাকে 4 প্রকার। কি বললাম? কোয়ান্টাম সংখ্যা আমরা 3টা লেয়ারের মধ্যে পড়বো। প্রথমে দেখো কোয়ান্টাম সংখ্যা হয় 4 রকমের। কী কী আছে বলো তো? প্রথমে আছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। প্রিন্সিপাল মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা আমরা এন দিয়ে সিম্বলাইজ করি। তারপর আসবে এল, যার নাম কি বলো তো? যার নাম আসবে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, বা এদিক থেকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। দিয়ে আসবে কি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং লাস্টে আসবে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 রকমের কোয়ান্টাম সংখ্যা আমরা এর মধ্যে এসে পড়বো। 4 রকমের কোয়ান্টাম সংখ্যাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরে দেখো কি আছে, কি বললাম? কোয়ান্টাম সংখ্যা 4 রকম হয়ে থাকে। ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বা আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায়, ভালো করে বোঝো। কি বলতে চাইছে বলো তো? না, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা আসলে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন কোন শক্তি স্তরে বা সেল বলো বা এনার্জি লেভেল বলো আছে তা নির্দেশ করে। আচ্ছা, এইটুকুকে ছেড়ে দাও, মানে ছেড়ে মানে তুমি এই জিনিসটা একবার শুনলে, মানে কোন প্রধান শক্তি স্তরে আছে তাকে নির্দেশ করার জন্য আমরা যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি তাকে আমরা বলে দিই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রিন্সিপাল যেমন তারা আমাদের স্কুলে যেমন প্রিন্সিপাল থাকে, তারা কী করেন? তারা সমস্ত কিছুকে লিড করে, প্রতিটা জিনিসকে আমরা লিড করে। আমাদের কলেজে প্রিন্সিপাল থাকে, আমাদের স্কুলে প্রিন্সিপাল থাকে, আমাদের প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল থাকে, সমস্ত স্কুলের প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপালের রোল কী হয়? প্রিন্সিপাল প্রতিটা জিনিসকে অর্গানাইজ করে, প্রিন্সিপাল প্রতিটা ডিসিশন নেয়, ওই ডিসিশন অনুযায়ী সবাই চলে। সেমভাবে আমরা এর মধ্যে ওটাই দেখব যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাটা কীভাবে পরমাণুর মধ্যে যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলোকে সে কীভাবে লিড করবে, বা এখান থেকে পরমাণুর মধ্যে যাবতীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমি প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা থেকে কীভাবে প্রকাশ করতে, আমাদের এটা প্রথম দেখতে হবে। প্রথমে বোঝার চেষ্টা করো এই জায়গাতে একবার এসো। যখন বোরের পরমাণু মডেল পড়ছিলাম, তখন তোমাদেরকে এটা আমি ভালোভাবে বলেছিলাম যে দেখো, কক্ষ বলে কোনো জিনিস হয়। এই জিনিসটাকে ভালো করে দেখো। আমি কি বললাম? না, কক্ষ বলে কোনো একটা জিনিস হয় যার মধ্যে ইলেকট্রন অবস্থান করে। কক্ষ কে কে হতে পারে বলো তো? কক্ষ ভালো করে দেখো, কক্ষ আছে কে কক্ষ হতে পারে, এল কক্ষ হতে পারে, এম কক্ষ হতে পারে, এন কক্ষ হতে পারে, ও কক্ষ হতে পারে, পি, তারপরে কিউ। এই যে কক্ষগুলো যেগুলো লেখা আছে পর পর, এগুলো আমাদের কী ছিল বলো তো? এগুলো ছিল মেন এনার্জি লেভেল বা সেলস। কী বলবো? এনার্জি লেভেল, অথবা আমরা সেল বলে দেবো। এবারে যে কে কক্ষ আছে, এই কে কক্ষটাকে আমি যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যাতে দেখাতে যাই, তো সেটা কত আসবে বলো? এটাকে আমি বলে দিতে পারবো না যেটা আমার n সমান 1। ভালো করে দেখো, আমি তোমাদের এটা বলেছিলাম যখন বোর পড়াচ্ছিলাম, তখন তোমাদেরকে এটা বলেছিলাম। এটা কত হয় বলো তো? আমাদের n সমান 1। এটা কত হয় বলো তো? n সমান 2। এটা কত হয় বলো তো? n সমান আমাদের 3 হয়। এটা আমাদের কত হয় বলো? n সমান 4 হয়। এটা কত হয় আমাদের বলো? n সমান 5 হবে। এইটা কত আসবে বলো তো? n সমান 6 হয়। এবং এইটা কত হয় বলো তো? আমাদের n সমান 7 হয়। তাহলে যখন কথা আসছে প্রিন্সিপাল, এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে এই জায়গাটা একবার দেখো। এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা
স্মল এন দ্বারা সিম্বল। এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করে কি আমরা এগুলোকে বের করিনি একটা সময় বলো? আমরা এর মধ্যে ব্যাসার্ধ বার করে নিতে পেরেছিলাম, অবশ্যই বের করে নিতে পেরেছিলাম। কীভাবে বার করেছিলাম বলো তো? এর মধ্যে শর্টকাট ফর্মুলাগুলোকে আমি এর মধ্যে লিখেছি, সম্পূর্ণ ফর্মুলা আমি এর মধ্যে লিখিনি। কী আছে? আর সমান এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, তাহলে অ্যাংস্ট্রমে প্রকাশ করছিল। তাহলে ভালো করে দেখো, ব্যাসার্ধ বার করার জন্য কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার হচ্ছে, একই না? 2 নাম্বার, স্পিড বার করার সময়তেও কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার হচ্ছে। এরপরে দেখো, মোট শক্তি নির্ণয় করার জন্য কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার হচ্ছে। এর মধ্যে গতিশক্তি নির্ণয় করার জন্য কিন্তু আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার হচ্ছে। পোটেনশিয়ালের জন্য কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা ব্যবহার হচ্ছিল। অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করার জন্য কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। তাহলে একটা জিনিস ভাবো, যখন আমি বলছি প্রিন্সিপাল, মানে এই সব জিনিসটাকে কিন্তু লিড করছে, হ্যাঁ কি না? আমি কি বললাম? এই কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসটা কিন্তু পরবর্তী সমস্ত জিনিসগুলোকে কিন্তু একাই লিড করছে। দেখো, যে কোনো জিনিস তুমি বার করতে যাও না কেন, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা তোমার লাগবেই লাগবে। হয়েছে ক্লিয়ার? এবার ভালো করে বোঝার চেষ্টা করো এর মধ্যে কী বলতে চাইছে। এবার সেকেন্ড পয়েন্ট কি বলছে, এটি ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রন থেকে, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের গড় দূরত্বকে নির্ধারণ করে, বা নির্ধারণ করার জন্য আমাদেরকে একটা আইডিয়া দেয়। কীভাবে? আরেকবার ভালো করে শোনো, কী বলছে? বলছে এটি ইলেকট্রনের শক্তি ও নিউক্লিয়াস থেকে গড় দূরত্ব নির্ধারণ করে। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি এই ডায়াগ্রামে একবার আসি, তাহলে এই জিনিসটাকে একবার ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আমাদের নিউক্লিয়াস ছিল না, ছিল না বলে, এটা অবশ্যই আমাদের নিউক্লিয়াস। আর দেখো, নিউক্লিয়াস থেকে আমাদের যত দূরে আমি যাব, যত দূর আমি আস্তে আস্তে করে দূরে সরাতে থাকবো। যেমন দেখো, এটা ছিল আমাদের n সমান 1, এটা আমাদের n সমান 1, এটা আমাদের n সমান 2, এটা আমাদের n সমান 3, এটা আমাদের n সমান 4, এটা আমাদের n সমান 5, এটা আমাদের n সমান 6, এটা আমাদের n সমান 7 চলছে। তাহলে যখন আমাদের চলছে, একটা জিনিস ভালো করে দেখো, যখন যখন আমাদের n এর মানটা বেড়ে 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 যাচ্ছে, তখন কি এই যে পরমাণুটা যেটা আছে, তার আকার বেড়ে বেড়ে যাচ্ছে না? ভালো করে একটা জিনিস দেখো, যখন আমি কি বললাম, নিউক্লিয়াস থেকে আমি দূরত্বকে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, তখন দেখো ভালো করে, এখান থেকে শুরু করে এই জায়গাটা আনি, দেখো এই নিউক্লিয়াস থেকে শুরু করে আমাদের এই দূরত্বটা আস্তে আস্তে বাড়ছে কি বাড়ছে? এনের মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেটা আমরা বোরের মডেল যখন পড়ছিলাম তখনও দেখেছি। মানে এনের মানে কখনো কিন্তু শূন্য হবে না, এনের মান কোনোদিনই শূন্য হবে না। কিন্তু এনের মান শুরু হয় কোনখান থেকে বলো তো? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। এটা আমরা যখন বোরের পস্টুলেটস পড়ছিলাম, তখন কিন্তু এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে বলেছিলাম যে কেন এটা হয়। এটা তোমাদেরকে বলা হয়েছিল যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি বলতে কী বোঝায়, যে কেন আমাদের এনার্জিগুলো কোয়ান্টাইজ থাকে, যে প্রতিটা কক্ষের মধ্যে শক্তি নির্দিষ্ট কেন থাকে। এটাও বলা হয়েছিল যে কোনো কক্ষপথে ইলেকট্রন কেন ঘুরতে পারে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন কী হয়, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু আমি বোরের মডেলে পড়িয়েছি। যারা ভিডিওটা দেখোনি, আগের ভিডিওগুলো দেখোনি, ওগুলোকে একবার করে রিপিট করো, কারণ ওইখান থেকে কিন্তু অনেক কনসেপ্ট আসবে যেগুলো আমি এখন এখানে এসে বলবো, আমি রিপিট করছি না সেই জিনিসগুলোকে। এরপরে কি বলছে? বলছে এটি অ্যাটমিক স্ট্রাকচার বোঝার জন্য সবথেকে মৌলিক কোয়ান্টাম সংখ্যা। মানে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার আইডিয়া থাকতেই হবে, একদম থাকতেই হবে, হলো তো? এক কথায় ইলেকট্রনের মূল ঠিকানা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা। আমরা ইলেকট্রনের ঠিকানাকেই বার করবো এবার, যে ইলেকট্রনটা আছে আসলে কোথায়, ইলেকট্রনটাকে খুঁজতে হবে আমাদেরকে। বাট যা হোক করে একটা সংখ্যা লাগিয়ে সেটাকে আমরা বার করার চেষ্টা। এরপরে কি বলছে দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা তো সেলের ধারণা পেয়ে যাই। এই জিনিসটাকে দেখো, এই যে সেল যেগুলো ছিল, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত, কেক সেল, এল, এম, এন, ও, পি, কিউ, এগুলো কী ছিল আমাদের বলো? তাহলে সব কক্ষ ছিল, কারণ সেল বলি অথবা এনার্জি লেভেল বলে থাকি। তাহলে এটা আমরা আগে থেকে জানতাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অনুযায়ী সেল নির্ধারিত হয়। যেমন n সমান 1 হলে কে সেল হয়ে যাবে, n সমান 2 হলে এল সেল হয়ে যাবে, হলো তো? আবার n সমান 3 হলে এম সেল, n সমান 4 হলে এন সেল, ইত্যাদি। তারপরে n সমান 5 হলে ও, n সমান 6 হলে পি, দেন n সমান 7 হলে কিউ, এভাবে চলতে থাকে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত বাহ্যিক সেল গুরুত্বপূর্ণ। মানে এইটা বলতে চাইছে, যখন যখন রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে, তখন তখন কিন্তু আমাদের একটা জিনিসই কাজে দেয়। সেটা কি বলতো না, সর্ববহিস্থ কক্ষের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে আমাদের যে প্রয়োজন পড়ে, মানে ওই ইলেকট্রনগুলোর মাধ্যমে কি আমাদের সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটা হয়ে থাকে। তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তোমরা নিতে পারো, আমি একটু ওই জায়গায় স্লাইডগুলো একবার দেখিয়ে দিচ্ছি, নিয়ে নাও একবার। স্ক্রিন আমি সরিয়ে যাচ্ছি। আবার এখানেও যদি নিতে দরকার পড়ে, এটাকেও তোমরা নিয়ে নাও, আমি সরিয়ে গেলাম, ঠিক আছে? এরপরে এবারে দেখো, এরপরে কি বলতে চাইছে। এরপরে আসছে কি ইলেকট্রনের শক্তির সাথে সম্পর্ক। এটা তো আমরা আগেই বলেছিলাম ইলেকট্রনের শক্তির সাথে সম্পর্কটা কী হয় না হয়। এবার ভালো করে দেখো, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেমন ধরো এই যে ফর্মুলার মধ্যে ছিল যে ই সমান কী হয় বলো তো, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কোন এককে পেয়ে যাই আমরা? ইলেকট্রন ভোল্ট।
এবার জেডের যে মানটা, জেড মানে কি বলো, জেড হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক বা আমাদের অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এইটা আমাদের কি, জেড হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক। জেডের মানটা যদি আমি 1 পুট করি এর মধ্যে এবং এনের মানটা যদি বারবার ভ্যারি করি, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, -13.6 একটা সংখ্যা। এরপরে দেখো যে ই যেটা আসবে, যে ই এর মানটা কি ব্যস্তানুপাতিক হবে না -1/n² সাথে? কি বললাম? -1/n² সাথে। যখন বোরের মডেল তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন আমি এটা বলেছিলাম যে এনের মান যত বেশি বৃদ্ধি পাবে, আমি কি বললাম, এনের মান যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি ওই নির্দিষ্ট কক্ষের শক্তিটাও বৃদ্ধি পেতে থাকে। মানে এনের মান ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। কেমন হবে দেখো ভালোভাবে, এর মধ্যে কেমন হবে ইনভার্সলি প্রপোর্শনালটা, কেমন সাথে আছে বলো তো, নেগেটিভের সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল এর মান। মানে এনের মান যত বেশি হবে তত এই মানটা কেমন হবে বলো তো, কম হবে। এবং কমে যদি দেখতে যাই, নেগেটিভের সাথে যদি একটা সংখ্যা ছোট হয়, আমি কি বললাম, নেগেটিভের সাথে যদি একটা সংখ্যা ছোট হয় তখন সেই সংখ্যাটা বা এই যে মানটা আসবে, এই যে আমাদের এই এনার্জির যে মানটা আসবে, সেটা কেমন হয় বলো তো, লার্জ আসে, লার্জ হলো তো, লার্জ আসবে। এর মধ্যে এবার দেখো কি বলতে চাইছে, সেটাই দিয়েছে এর মধ্যে, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের শক্তি এন এর উপর নির্ভর করে এবং শক্তি কেমন হবে, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু -1/n²। অর্থাৎ এন যত বাড়ে শক্তি তত বেশি কম ঋণাত্মক হয়, এবং কম ঋণাত্মক হওয়া মানেই শক্তির পরিমাণ ধীরে 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 বাড়তে থাকে। বুঝতে পারলে না বলো? ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। এটা তোমাদের স্পেকট্রামে আরও ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি অলরেডি, আর বলার কিছু এর মধ্যে নেই, হলো তো? এরপরে এবার দেখো, এন যত বেশি বাড়বে শক্তি তত ঋণাত্মক হয়, ইলেকট্রন কম বাঁধা থাকে। ইলেকট্রন কম বাঁধা থাকে এই পোর্শনটাকে তুমি কাটতে পারো, ভালো করে বোঝো। আমি কি বললাম, এই লাইনটাকে তুমি কেটে দাও। এরপরে কি বলছে না, ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে তাকে কি করতে হয় বলতো, নির্দিষ্ট পরিমাণ শক্তিকে শোষণ করতে হয়। রিডবার্গের সমীকরণ পুরো বলেছিলাম, ওর মধ্যে আমি যখন শক্তি শোষণ হচ্ছিল তখন কেমন সমীকরণ ছিল, শক্তি যখন বিকিরণ হচ্ছিল তখন কেমন সমীকরণ ছিল, প্রতিটা জিনিসগুলো আমি বলে দিয়েছি। ভালো করে সেই ক্লাসগুলো একটু ভালো করে একবার দেখো, কারণ এই বোরের মডেল থেকে ডাইরেক্টলি এই কোয়ান্টাম সংখ্যাটা আসে। এরপরে কি বলেছে, বলছে এই শক্তি স্তর মানে এই শক্তির পরিবর্তনের ফলে লাইন স্পেকট্রাম দেখা যায়। সেটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে, যে কীভাবে হচ্ছে, কাজ কীভাবে হয়, সেটা তোমাদেরকে আগেই বলা আছে। শক্তি স্তরগুলি বিচ্ছিন্ন বা ধারাবাহিক নয়। কেন বিচ্ছিন্ন হয়, কেন হয় না, কেন কন্টিনিউয়াস নয়? যখন রাদারফোর্ড পড়েছিলাম তখন বলেছিলাম যে রাদারফোর্ডের মডেল যদি আমরা মানতে যেতাম সেক্ষেত্রে আমরা পুরো স্পেকট্রামটাকে কন্টিনিউয়াস পেতাম, বাট অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস এটা হয় না। হয় কেমন সেটা বলো তো, ডিসক্রিট হয়। সেটা বোর কীভাবে প্রকাশ করলো বা বোর কীভাবে হাইড্রোজেন স্পেকট্রাল সিরিজকে এক্সপ্লেন করলো, প্রতিটা জিনিস কিন্তু পড়ানো আছে সেই ক্লাসগুলোর মধ্যেই। তাহলে ওই জায়গাটা একটু ভালো করে আবার দেখে নেবে। এরপরে কী বলছে, নিউক্লিয়াস থেকে দূরত্ব। এবার ভাবো, যখন নিউক্লিয়াস থেকে দূরত্ব আসছে, আমি যদি এখান থেকে তোমাকে একটা জিনিস দেখাই, যে যত বেশি আমি নিউক্লিয়াস থেকে দূরে সরে সরে যাচ্ছি, প্রথমে দেখো নিউক্লিয়াস সব থেকে কাছের কক্ষ হচ্ছে এটা n = 1, এই টু জাস্ট এই টু, হলো তো, এই টু দিয়ে আবার কি আসছে বলতে এতটা, দিয়ে আবার আসছে যখন এতটা, দিয়ে আবার যখন আসছে এতটা 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 এতটা, লাস্ট আমি চলে গেলাম, তখন বেরিয়ে চলে গেলাম। মানে নিউক্লিয়াস থেকে তুমি যত বেশি দূরে আস্তে 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 দূরে দূরে সরতে থাকবে। আমি কি বললাম, নিউক্লিয়াস থেকে যত বেশি তুমি এই দিক থেকে আসতে শুরু করবে তত বেশি এনের মান বাড়বে, এনের মান যত বেশি বাড়বে ব্যাসার্ধও বাড়তে থাকবে। ক্লিয়ার হয়ে যেন হয়নি বলো এর মধ্যে? এরপরে কি বলছে দেখো তো, এখানে বলে দিয়েছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইলেকট্রনের গড় ব্যাসার্ধকে নির্ধারণ করে। এরপরে কি আসবে, এন বাড়লে ইলেকট্রনের নিউক্লিয়াস থেকে গড় দূরত্ব আরও বাড়তে থাকে, দেখতেই পেলে। ফলে অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায়, সেটাও দেখালাম তোমাদেরকে। একই গ্রুপের নিচের দিকে নামলে এন বৃদ্ধি পাওয়ার কারণে পরমাণুর আকার বৃদ্ধি পায়। বলো তো, যেমন দেখো তোমাদের এটা ক্লাস 10 একবার পড়েছিলে, যেমন ধরো হাইড্রোজেন এলো, এগুলো তো পড়েইছিলে। ক্লাস 10 দেখেছিলে যে হাইড্রোজেন থেকে যখন ফ্রান্সিয়ামের দিকে আসো তখন অ্যাটমিক সাইজ আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। তাহলে গ্রুপ 1-এ সব থেকে বড় মৌল কোনটা বলো, যার পারমাণবিক সব থেকে বেশি কার, ফ্রান্সিয়ামের। কারণ কি, কারণ ফ্রান্সিয়ামের মধ্যে যে এনের মানগুলো 7টায় অবস্থান করে। তাহলে 7টায় যদি অবস্থান করে মানে আমাদের যে কক্ষের সংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তো আমাদের সাইজ তো বাড়বে, সেটা স্বাভাবিক। এরপরে কি বলছে দেখো, বলছে তাই পিরিয়ডিক টেবিল বোঝার ক্ষেত্রে এন গুরুত্বপূর্ণ। যখন পর্যায় সারণীর মধ্যে তোমাদেরকে পুরো দেখাবো, যখন পুরো এক্সপ্লেন করবো প্রতিটা জিনিসকে, তখন তুমি বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ জায়গায় এই জিনিসটা, মানে কতটা জরুরি হয়, মানে আমাদের পর্যায় সারণী বুঝতে বা পর্যায় সারণী পুরো যে কাঠামোটাকে বুঝতে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা এবং বাকি যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে সেইগুলো তোমাদেরকে ওইখানে গিয়ে আমি ভালো করে দেখাবো। এরপরে কি বলছে দেখো, এখান থেকে শুরু হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এবার দেখো, যখন আমরা এইটা ক্লাসটা যখন কমপ্লিট হবে, যখন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়বো, সেখানে কিন্তু অরবিটালের ধারণা তোমাদেরকে আমি ভালোভাবে দেবো। যেমন মনে রাখো, এখন জাস্ট কিছু জিনিস মনে রাখো, যে একটা সেল যেটা আছে, ধরে নাও কে সেলের তুমি কথা বলতে যেতাম, কে সেল,
কে মানে কত, এন এর মান আসছে আমাদের 1, হলো তো। আমরা দেখো এন এর মান 1 হওয়ার জন্য এটা তোমরা এখন এইটুকু মনে রাখো যে কোনো কক্ষের মধ্যে, কি বললাম, কোনো কক্ষের মধ্যে কে থাকে বলো তো, উপকক্ষ, যেটা আমাদের সোমারফিল্ডের মডেল থেকে পাচ্ছিলাম, দেখিয়েছিলাম সোমারফিল্ডের মডেল তোমাদের, উপকক্ষ তো দেখিয়েছিলাম যে উপকক্ষ কেমন হয়। উপকক্ষের পরে কে আসে বলো তো, কক্ষক আসে। কে আসে বলো আমাদের, কক্ষক। প্রথমে আছে কক্ষ, দিয়ে আছে উপকক্ষ, দিয়ে আছে কক্ষক। এগুলো তোমাদেরকে বলেছিলাম, কক্ষকটাকে বলিনি, বাট কক্ষকটাকে আমি বলবো, একটু টাইম দাও তখন বলবো। কি এই পরের ক্লাসটাতে আমি বলবো, কারণ আছে, কারণ ওর সঙ্গে কক্ষকটা কি পুরোপুরি কানেক্ট হবে। তোমরা তো বুঝতেই পারছি পুরোপুরি কানেকশন বেসিসেই পড়াই তোমাদেরকে, যে কোনটার সাথে একটা লেকচার সাথে একটা লেকচার, আর পরের লেকচার সাথে জুড়ে সব জিনিসটা আমি পড়িয়ে দিই। এর মধ্যে কক্ষক যখন কথা আসছে, তাহলে আমরা কি করে দেখতে পাবো, ভালো করে দেখো। একটা সেলে মোট অরবিটাল সংখ্যা, অরবিটাল মানে কি বলতো, কক্ষক। একটা কক্ষকের মধ্যে কতগুলো, আমি কি বললাম, একটা কক্ষে, কক্ষক বলে দিলাম, একটা কক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে, একটা সেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে, সেই সংখ্যাটাকে নির্ধারণ করার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করি, যার নাম আসবে এন স্কোয়ার ফর্মুলা। হলো তো, কি আসবে বলো তো, এন স্কোয়ার ফর্মুলা। যদি এন সমান 1 হয়, তাহলে তুমি 1 এর স্কোয়ার করো, তো কত আসবে বলো তো, 1 আসছে না, আসেনি বলো। তাহলে এন সমান 1 হওয়ার জন্য একটা মাত্র কক্ষক পাবো। এন 2 করে দাও, কটা কক্ষক পেয়ে যাবো বলো তো, 4টা পেয়ে যাবো। এন এর মান 3 করে দাও, কটা কক্ষক পেয়ে যাবো বলো তো, 9টা কক্ষক পেয়ে যাবো। এন এর মান 4 করে দাও, কটা পেয়ে যাবো, 16টা পেয়ে যাবো। 5 করে দাও, 25 পেয়ে যাবে। 6 করে দাও, 36 পেয়ে যাবে। এই সূত্র ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কাজে দেবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই গিয়ে বলবো, আগে সেই জায়গাতে এসো, দেখো ভালোভাবে এই জায়গাটাকে ভালো করে দেখো, এই যে এই জায়গাটাকে, এই ফটোগুলোকে ভালো করে দেখো। এগুলো সব হচ্ছে কক্ষক, এগুলো হচ্ছে আমাদের কক্ষক, এগুলোকে নির্ধারণ করবো। বাট একটু পেশেন্স রাখো, আমরা সমস্ত কিছু যখন ডিটেলসে পড়ছি, এগুলোকে আরও ডিটেলসে পড়বো, চিন্তা নেই, একদম প্রচণ্ড ডিটেলসে পড়ানো হবে। বাট এখন পেশেন্স রাখো, এগুলো কক্ষক চেষ্টা একবার দেখে নাও। যেমন এগুলো হচ্ছে দেখো কে দেখতে কেমন হয়, এসকে দেখতে হয় গোলাকার, ভালো করে দেখো, পুরো সার্কেল আছে না। 1s দেখো, যেহেতু 1s দেওয়া আছে, 2s দেওয়া আছে, 3s দিয়ে 4s দিয়ে দেখো, 5s দিয়ে দেখো, 6s দিয়ে দেখো, 7s, এভাবে চলতেই থাকবে। হলো তো, এর মধ্যে ভালো করে দেখো, ডি আছে, পি আছে, এভাবে চলবে। আমরা আস্তে আস্তে করে সব জিনিসগুলো আমরা কমপ্লিট করবো। তাহলে একটা জিনিস তোমরা এখন খেয়াল রাখো, যে প্রতিটা কক্ষকের মধ্যে, একটা কক্ষক, দুটা কক্ষক, এভাবে যদি গুনতে শুরু করো আর কি, প্রতিটা কক্ষকের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় 2। মানে কি, ইচ অরবিটাল ক্যান বিয়ার বা ক্যান কেপ্ট 2 ইলেকট্রন ইনসাইড দেম। ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমি একটা অরবিটালের মধ্যে, একটা অরবিটাল আমি লিখলাম, এর মধ্যে একটা অরবিটালের মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারে বলো তো, ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এই ফর্মুলা যদি আমি লাগিয়ে দিই, ভালো করে বোঝো, আমি যদি এই ফর্মুলা লাগিয়ে দিই, তাহলে কি আমি এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো না? যে এই কক্ষক যেগুলোকে পেলাম, এদের মধ্যে আমরা ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো না? ভেবে দেখো, যদি এন সমান 1 হচ্ছিল, যে এই যে এন সমান যেখানে 1 ছিল, এন সমান 1-এর জন্য কটা কক্ষক আমরা পেলাম বলো তো? এর মধ্যে পেলাম মাত্র একটা কক্ষক, হ্যাঁ কি না? একটা মাত্র কক্ষক আমরা এর মধ্যে পেয়ে গেছি। এবং আমি এটাও বললাম, কক্ষক মানে অরবিটাল, একটা অরবিটালের মধ্যে কটা ইলেকট্রন যেতে পারে ম্যাক্সিমাম আমাদের? 2টো যেতে পারে। তাহলে একটা কক্ষকের জন্য যদি দেখতে যেতাম, তাহলে আমি কি এটা 1 × 2 করতে পারবো না? তাহলে কি এর মধ্যে আমার 2টা ইলেকট্রন আসবে না? হ্যাঁ কি না বলো? এর মধ্যে কি আমাদের 2টো ইলেকট্রন আসবে না? অবশ্যই। এর পরেও দেখো, ধরে নাও যদি আমাদের এন এর মান 2 হয়, আমি কি বললাম, এন এর মান যদি আমার 2 হয়, এর মধ্যে কটা কক্ষক পাবো আমরা বলো? এর মধ্যে কক্ষকের সংখ্যা, কক্ষক কটা পাচ্ছি বলো তো? 4টা কক্ষক এলো, এবং একটা কক্ষকে 2টো করে ইলেকট্রন চাই, হ্যাঁ কি না? তাহলে এর মধ্যে আমি কি করতে পারবো বলো তো? এর মধ্যে যদি আমি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে যেতাম, ইলেকট্রন সংখ্যা কত আসতো? 4 × 2টা ইলেকট্রন সমান আসবে কতগুলো ইলেকট্রন বলো তো? 8টা ইলেকট্রন চলে আসে। এর মধ্যে আবার দেখো, যদি আমি এন সমান 3 করতে চাই, এন সমান যদি আমি 3 করি, এটা মনে রাখো, ইলেকট্রন শেখাবো তখন এত কাজে দেবে তুমি কল্পনা করতে পারো। এন সমান যখন 3 হবে, এন সমান 3 হওয়ার জন্য কী হয় বলো তো? এর মধ্যে কক্ষকের সংখ্যা বা অরবিটাল কটা পাবো? এর মধ্যে আমরা অরবাইটালস যদি দেখতে যাই, অরবাইটালস কটা থাকবে এর মধ্যে? অরবাইটালস থাকবে আমাদের 9টা। হলো তো, প্রতিটা কক্ষকের মধ্যে 2টো ইলেকট্রন যায়, 2টো করে ইলেকট্রন যেতে পারে। কটা অরবিটাল আছে আমাদের? 9টা। তাহলে কত আসবে বলো তো? এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত আসবে বলো? 9 × 2 সমান চলে আসবে 18টা। এরপরে এবারে যদি আমি 4 করে দিই, এনের মান যদি আমি 4 করে দিই, এর মধ্যে এনের মান 4 করে দেওয়ার জন্য যদি কিছু করতে যাই, এনের মান 4 হলে এর মধ্যে অরবাইটালস বা নাম্বার অফ অরবাইটালস কটা থাকবে বলো তো? সমান আসবে কতগুলো বলো তো আমাদের? 16টা অরবাইটাল চলে আসবে। এবং এই 16টা অরবাইটালসের জন্য একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের ইলেকট্রন কতগুলো আসবে, বা ইলেকট্রন বা নাম্বার অফ ইলেকট্রন কী দেখবো? নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো আসবে এর মধ্যে? কত আসতে বলো তো? 16 × 2 সমান কতগুলো চলে এলো আমাদের? 32টা ইলেকট্রন চলে এলো। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এন সমান 1 যেখানে আছে, এন সমান 1-এর জন্য থাকে 2টা ইলেকট্রন যায়, মানে প্রথম কক্ষে 2টা ইলেকট্রন যায়।
তার পরের কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কত আছে বলতো 8টা ইলেকট্রনের। তারপরে যেটা আছে n সমান 3, তার মধ্যে ইলেকট্রন ক্যাপাসিটি কতগুলো আছে বলতো 18টার আছে। আবার দেখো যখন আমাদের ইলেকট্রন সংখ্যা মানে আমাদের কোয়ান্টাম সংখ্যা যখন 4, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা যখন 4, তখন ইলেকট্রন ক্যাপাসিটি কত আছে আমাদের বলতো 32। এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি প্রতিনিধিত্ব চলতেই থাকবে। এরপরে দেখো যদি এইটুকু বুঝে গেছো, এর মধ্যে কি আসছে না একটি সেলে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n²। তাহলে একটু আগে তোমাদেরকে এই ক্যালকুলেশনগুলো আমি ওটাই দেখাচ্ছিলাম, হ্যাঁ কি না বলো? তাহলে ভালো করে দেখো, এই জায়গাটা ছিল আমাদের n², হ্যাঁ কি না? এইটা আমাদের কী ছিল বলো তো n² ছিল, n² ইন্টু কত করে দিচ্ছি আমি আবার 2 করে দিচ্ছিলাম। এই জায়গাটা কে ছিল বলো তো n² ইন্টু 2। আবার দেখো এই জায়গাটা কে ছিল n² ইন্টু 2। আবার এই জায়গাতে একবার দেখো, এই জায়গাতে একবার দেখো, এই জায়গাটা কী ছিল আমাদের n² ইন্টু কত করে দিচ্ছি বলো 2 করে দিচ্ছি। তাহলে এইভাবেই চলতে থাকবে, প্রতিটা জিনিসকে আমাদেরকে এইভাবেই চালিয়ে যেতে হবে। যেমন দেখো না একটা সেলের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা 2n² ফর্মুলা দিয়ে নির্ণয় করতে পারি, যেটা তোমরা ক্লাস 9 একবার দেখিয়েছিলে, বোর বইয়ের সূত্র যদি মনে পড়ছে তোমাদের আর কি। একটা নির্দিষ্ট সেল দেখো ভালোভাবে, একটা নির্দিষ্ট সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আছে 2n²। কত আছে বলো তো 2n² আছে। n এর মান যদি 1 হয় তাহলে এখানে 2টো ইলেকট্রন যাবে, 2 হলে 8টা ইলেকট্রন, 3 হলে 18টা ইলেকট্রন, আর 4 হলে 32টা ইলেকট্রন। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটু আগে এক্সপ্লেনেশন, এবং তোমাদেরকে ক্যালকুলেশন করে তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম। এবারে বুঝো এই জায়গাটাতে ভালো করে একবার দেখো, এই জায়গাটা আরও গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদিও আমরা এর মধ্যে সাবসেলের ধারণাটা আমাদের পরের কোয়ান্টাম সংখ্যা থেকেই পাবো, মানে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকেই পাবো, বাট এখন একটু মনে রাখো যে সাবসেল বলে কোনো জিনিস হয় সামান্য অল্প অল্প। এবার দেখো কী বলতে চাইছে বলো তো, বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করে কি সেল এ কটি সাবসেল থাকবে। ভালো করে আবার বুঝছো আমি কি বলতে চাইছিলাম, কি বলছে এর মধ্যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নির্ধারণ করে একটি কক্ষকে, মানে একটা কক্ষ যেটা আছে কক্ষ, একটা কক্ষকে মানে একটা কক্ষের মধ্যে আর কি কতগুলো উপকক্ষ থাকবে। ভালো করে লক্ষ্য করে যদি দেখো তোমরা বাংলা টার্মগুলো কিন্তু বড়ই কনফিউজিং, বিশাল কনফিউজ। চেষ্টা করো সব জিনিসটাকে ইংলিশে পড়ার, আমি চাই চেষ্টা করবো এই থেকে, মানে আমি চেষ্টা করি বেশিরভাগটা ইংলিশে পড়ার, ইংলিশেই বেশিরভাগ পড়াই, বাট তোমরাও চেষ্টা করো বেশিরভাগটা ইংলিশে পড়া, কারণ বাংলা টার্মগুলো এত বেশি কনফিউজিং আর আগে সবারই লাগে। কক্ষকে মানে কক্ষ বলছেন না কক্ষ বলছেন, কনফিউজ হয়ে যাচ্ছে। অরবিটাল আমি বলবো এবার থেকে, এবং সেল বলবো। কী বলবে না প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করে একটি সেলে কতগুলি সাবসেল থাকবে, হয়েছে তো ক্লিয়ার? এবার ভালো করে দেখো এর ফর্মুলাটা কি, একটা সেলের সাবসেলের সংখ্যা হচ্ছে আমরা কী করে মেনে নিই এই জিনিসটা আমরা প্রমাণ করে একবার দেখি চলো। ঠিক আছে, প্রমাণ আমি পরের কোয়ান্টাম সংখ্যাতে গিয়ে বলবো, কারণ এখন তোমরা বললে বুঝতে পারবে না। এখন জাস্ট মনে রাখো, যদি আমাদের n এর মান যদি 1 হয়, মানে এর মধ্যে কতগুলো সাবসেল আছে বলো তো একটা, হলো তো কতগুলো আছে তো বলো তো একটা। n এর মান যদি 2 হয় এর মধ্যে কতগুলো সাবসেল আছে বলো তো 2টা। n এর মান যদি আমাদের 3 হয়ে যায় সেক্ষেত্রে কটা সাবসেল আছে বলো তো আমাদের 3টা। এর মধ্যে এখন এটাতে তুমি যাও না, সেটা এখানে 3s লেখা আছে, 3p লেখা আছে, 3d লেখা আছে, ওয়েট করো পরের কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমি এই জিনিসগুলোকে পড়াবো, হলো তো? n এর মান যদি 4 হয়, এখন তুমি সংখ্যাটা খালি দেখো আর কিছু দেখতে হবে না। n এর মান যদি 4 হয় সেক্ষেত্রে কী হয়ে যাবে বলো তো আমাদের কত সংখ্যা আছে 4টা উপকক্ষের সংখ্যা। মানে আমরা এইটাই দেখতে পাচ্ছি যে উপকক্ষের সংখ্যার যদি নির্ণয় করতে হয় জাস্ট আমাদের দেখে নিতে হবে যে ওর মধ্যে আমাদের কোয়ান্টাম সংখ্যা মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত আছে। মানে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানই হলো আমাদের উপকক্ষের সংখ্যার সমান। আবার বলছি শোনো, আমি কি বললাম যে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানই হলো উপকক্ষের সংখ্যার সমান। কোনো নির্দিষ্ট কক্ষের মধ্যে কতগুলো উপকক্ষ থাকবে সেই সংখ্যার সমান হবে কোন কার মান বলতো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান। যদি এইটুকু বুঝেই গেছো, দেখো এক্সাইটেড এবং গ্রাউন্ড স্টেট ভালো করে বোঝার চেষ্টা করো দুটো জিনিসকে। অলরেডি বলেইছিলাম তবু আরেকবার দেখাই, বলছে যখন ইলেকট্রন সর্বনিম্ন এনের মানে থাকে তখন সেটা আসছে গ্রাউন্ড স্টেট। যদি ইলেকট্রন শক্তি শোষণ করে এনে পৌঁছায় বা উচ্চতর এনে পৌঁছায় তখন সেটাকে আমি কী নাম দেবো বলতো এক্সাইটেড স্টেট, হলো তো? এক্সাইটেড স্টেট হচ্ছে কেমন বলতো অস্থিতিশীল এবং পরে ইলেকট্রন শক্তি ত্যাগ করে নিচে নেমে আসে, এই প্রক্রিয়ায় আলো নির্গত হয়। সম্পূর্ণ জিনিসটাকে রিডবার্গের মধ্যে পড়ানো হয়ে গেছে অলরেডি। এই জিনিসটাকে যদি মনে পড়ছে তোমাদের যে কীভাবে কাজ করে না করে সমস্ত কিছু আমি রিডবার্গে বলেই দিয়েছি অলরেডি। সমস্ত কিছু রিডবার্গে দেখো বলাই আছে অলরেডি, কখন এনার্জি সে রিলিজ করবে, কখন কখন এনার্জি সে গেইন করবে, প্রতিটা জিনিস কিন্তু রিডবার্গে আমি বলে দিই, প্রতিটা জিনিস একটা কিছু বাদ দিই। হয়েছে ক্লিয়ার? এই জিনিসটা অলরেডি আমাদের পড়ানো হয়ে গেছে। এবারে পেনিট্রেশন ও শিল্ডিংটাকে হোল্ডে রাখো, যখন আমরা পর্যায় সারণী পড়বো তখন এই জিনিসটাকে আমি আরও ভালোভাবে পড়াবো, কারণ এটা ওইখানেরই টপিক, আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি। এরপরে কি আসছে বলো তো, এনের মান কখনো শূন্য বা ভগ্নাংশ হয় না। কি বলবে? এনের মান কখনো শূন্য হবে না অথবা ভগ্নাংশ হবে না, সর্বদা পূর্ণ সংখ্যাই হয়। খেয়াল রাখো, ক্লিয়ার তো? কেন হয় না তোমরা ভালো করে জানো যে আমরা কখনোই কক্ষ মানে সেল যেটা আছে সেলটা এখন তো অর্ধ সেল পাবো না, যে হাফ সেল
তার 2/3 সেল, 3/5 সেল, এভাবে কখনো হয় না। পূর্ণ সংখ্যাতে আসে, কারণ সেল হলে একটা সেল হবে না দুটো সেল হবে। কোয়ান্টাইজেশন ছিল, অ্যাঙ্গুলার মোমেন্টামকে ওর মধ্যে কনসার্ভ করেছিলাম, মনে আসে আশা করি যখন আমরা বোরের মডেল পড়াচ্ছিলাম তখন। মানে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাটা জাস্ট রেপ্লিকেশন অফ বোরের মডেল, ওইখান থেকে সমস্ত কিছু এর মধ্যে আসছে, এর মধ্যে বিশেষ কিছু পার্থক্য আসছে না বোরের মডেলের সাথেও। এরপরে কি আসছে বলো তো, না প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মান কখনো শূন্য, ঋণাত্মক বা ভগ্নাংশ হয় না, কারণ ইলেকট্রন কেবল নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করতে পারে। অলরেডি বোর তো আমাদেরকে বলেই দিয়েছিল না। এটি কোয়ান্টাম থিওরির মৌলিক নিয়ম, হলো তো কন্টিনিউয়াস এনার্জি অ্যালাউড নয়, শক্তি সব সময় নির্দিষ্ট মানেই সীমাবদ্ধ। মনে করে দেখো যে n সমান 1 হলে কত শক্তি হয়, মনে পড়ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, প্রমাণ করে দেখিয়েছিলাম। n এর মান 2 হলে কত আসবে বলো, -3.4 ইলেকট্রন ভোল্ট। এইভাবে n সমান 3 হলে n সমান 3 -1.51 ইলেকট্রন ভোল্ট। এভাবে হয় না আমাকে তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট মানই পাচ্ছে, আমি যদি কন্টিনিউয়াস মান পাইনি এর মধ্যে, যে -13.6 দিয়ে আবার -13.6 পর আবার 14.6 পাচ্ছি, 15.6 পাচ্ছি, এমন কিন্তু হচ্ছে না, প্রচণ্ড গ্যাপ আসছে একটা। সেটাই বলতে চাইছি আমি এর মধ্যে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মধ্যে তুমি যদি এইটুকু মনে রেখে দাও, তোমাদের আর কোনো ডাউট আসবে না প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মধ্যে। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করো, এরপরে যে আমাদের কোয়ান্টাম সংখ্যা আসছে তার নাম আসছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবারে গৌণ কোয়ান্টাম সংখ্যাটাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এই কোয়ান্টাম সংখ্যাটা কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ এবং গা লাগোয়া। মানে আমাদের যেমন ধরো এটা পড়লাম, যখন আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাটা পড়লাম, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার মতোই এই জিনিসটাও কিন্তু কাজ করবে, মানে প্রায় সেম ধরতে পারো আর কি। মানে ওইটা জানলে তোমাদের এইটা হবে, প্রতিটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু কানেক্টেড, একটার পর একটা একটার পর একটার করে আসে। এমন হবে না তুমি একদম ডাইরেক্টলি এটাই পড়ছো, প্রিন্সিপাল পড়ছো না, এমন করে হয় না। এরপরে দেখো, এবারে তুমি এইটাকে মনে রাখো, যখন আমরা অ্যাজিমুথাল যখন পড়তেছি সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, এই সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা আমরা কোথায় ব্যবহার করি, বা এইটা আমাদের কোন বিষয়ে আইডিয়া দেয়, বা কোন বিষয়ে কথা বলতে পারি এই জিনিসটাকে নিয়ে। মনে রাখবে সবসময়ের জন্য যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাটার মাধ্যমে আমরা কিন্তু উপকক্ষকে প্রকাশ করতে পারি, যে একটা নির্দিষ্ট কক্ষ বা একটা নির্দিষ্ট যে সেল আছে, ওই সেলের মধ্যে কতগুলো সাবসেল পাবো, সেই সাবসেলের সংখ্যা এবং সাবসেলের ধারণাটা আমরা কিন্তু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে সম্পূর্ণরূপেই পেয়ে যাবো, পুরোপুরিভাবেই পেয়ে যাবো, যে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা প্রতিটি জিনিসকে পাই। ভালো করে সংজ্ঞাটাকে পড়ে দেখার চেষ্টা করো, এইটুকু মনে রাখো, সাবসেল যে ধারণা পেতে গেলে আমাকে অ্যাজিমুথাল পড়তেই হবে। এরপরে দেখো ভালোভাবে ধারণাটা কি, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি। এল, স্মল এল হলো সেই কোয়ান্টাম সংখ্যা যে একটা ইলেকট্রনের সাবসেল বা অরবিটাল নির্ধারণ করে। কে আসবে বলো তো, সাবসেল বা অরবিটাল নির্ধারণ করে। সাবসেলের ভিতরে গিয়ে থাকে বলো তো, সাবসেলের ভিতরে থাকে আমাদের অরবিটাল। কী করে নির্ণয় করবো, আস্তে আস্তে করে আমরা সমস্ত কিছু শিখে যাবো। বলছে এটি ইলেকট্রনের কৌণিক ভরবেগকে নির্দেশ করে। একটু অ্যাডভান্স স্কিপ করতে পারো জায়গাটা, কী বললো বলো, এটি ইলেকট্রনের কৌণিক ভরবেগকে নির্দেশ করে। প্রতিটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন নির্ধারণ করে সেল আর এল নির্ধারণ করে সেলের ভিতরে সাবসেল। জাস্ট এইটুকু ভালো করে দেখো। এবারে এর মধ্যে একটা স্টেটমেন্ট এলো যে এর মানটার একটা রেঞ্জ থাকে, এর মানটার রেঞ্জটা প্রথমে ভালো করে একবার দেখো, এর রেঞ্জটা কত হয়। প্রথমে রেঞ্জটাকে ভালো করে দেখার চেষ্টা করো, যে রেঞ্জ আসে কত বলো তো, এর মধ্যে রেঞ্জটা কত, যে এলের মান তোমাকে বার করতে হয় কখনো, এলের মানটা যদি ক্যালকুলেট করতেই হয়, তাহলে এর মানটার রেঞ্জ ভালো করে দেখো। এর মান আছে 0 থেকে n-1 পর্যন্ত যতগুলো পূর্ণ সংখ্যা হবে, প্রতিটা পূর্ণ সংখ্যায় কিন্তু এর মধ্যে চলে আসবে। ভালো করে এই জায়গাটাকে বুঝবে, কনফিউশন এই জায়গাটা থাকে সবারই মোটামুটি। তাহলে দেখো এর মধ্যে তুমি এনের মান যদি 1 বসাই, এই মানগুলো আমি এবার কেটে মুছি দিই, মুছে তোমাদেরকে ভালো করে এবার দেখা নির্দিষ্ট এলের মান পাবে। এবার যে উপকক্ষ যেগুলো আছে, উপকক্ষ কে কে হবে আমাদের বলতে, এস হতে পারে, পি হতে পারে, টি হতে পারে, আর এফ হতে পারে, জি হতে পারে, এইচ হতে পারে, চলতে থাকে। বাট আমাদের 4টা মাত্র উপকক্ষকেই প্রয়োজন পড়ে। কে আসবে বলো তো, এই প্রথম 4টা এস, পি, ডি অ্যান্ড এফকে আমার প্রয়োজন। এবারে এনের মান তুমি 1 বসিয়ে দিই এর মধ্যে, তখন দেখতেই পাচ্ছি এর মান কত আসছে। এবার তুমি এনের মানকে 2 বসাও, দেখো এনের মান যখন 2 বসাবে, 0 তো থাকছেই সবসময়ের জন্য একটা, হ্যাঁ কি না বলো, 0 তো সবসময়ের জন্য থাকবে। তাহলে এখানে n-1 করবে, মানে 2 - 1 করলে কত আসবে বলো তো, কমা দাও, এখানে 1 আসছে না, আসে না বলো, অবশ্যই আসছে 1। 3 বসাও, যখন তুমি 3 বসাতে যাবে, 3টা যখন তুমি বসাচ্ছ, এর মধ্যে কথা বলো 3 - 2 মানে কথা 2 আসছে না, আসে না বলো। তাহলে 0 সম্ভব, 0 থেকে 3-এর মধ্যে, আমি কি বললাম 0 থেকে 2-এর মধ্যে কী আসছে বলো, আমি কি বললাম ভালো করে শুনবে, আমি বললাম এর মধ্যে 0 থেকে n-1-এর মধ্যে সম্পূর্ণ যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবটাই সম্ভব। তাহলে এখানে তুমি এক কাজ করো, 0 থেকে তুমি n-1কে বসাচ্ছ, এনের জায়গায় তুমি 3 বসাও, 3 বসালে তুমি কত পাচ্ছ বলো, 2 পাচ্ছ না, পাওনি। তাহলে 0 থেকে 2-এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে, 0 আছে, 1 আছে, 2, 3টাই আছে। ভালো করে দেখো কত পাচ্ছি বলো তো, 0 পাচ্ছি, 1 পাচ্ছি এবং
2ও পাচ্ছি। এবারে এইটা মনে রাখো যে এল এর মান যদি আমাদের 1 চলে আসে, সরি এল এর মান যদি আমার 0 হয়, সেটা কোন উপকক্ষকে প্রকাশ করে আর কি, এস। যদি এল এর মান আমাদের 1 হয়, এল এর মান 1 হওয়ার জন্য সেটা কাকে প্রকাশ করে, পি। এল এর মান যদি 2 হয় সেটা কাকে প্রকাশ করে বলো তো, ডি। এল এর মান যদি এদিক থেকে আমাদের 3 হয় সেটা কাকে প্রকাশ করে বলো তো, এফ। আবার এল এর মান যদি আমাদের 4 হয় তো কাকে প্রকাশ করবে বলো তো, আমাদের জি। হলো তো। আবার এল এর মান যদি আমাদের 5 হয়ে যায় তো কাকে প্রকাশ করে বলো তো, এইচ। এভাবে চলতেই থাকে, বাট আমাদের এইচ পর্যন্ত প্রয়োজন নেই। ভালো করে দেখো, এর মধ্যে কি আছে, 4 যদি আমি বসিয়ে দিই, আমি যদি এই ফর্মুলার মধ্যে 4 বসাই, তাহলে এখানে 4 বসাও, 4 মাইনাস 1 মানে কত আছে, 3। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব তুমি বলো। 0 সম্ভব, 1 সম্ভব, 2 সম্ভব। 0, 1, 2, 3 সম্ভব, হ্যাঁ কি না বলো। তাহলে আমি কি বললাম, এখানে কে কে সম্ভব আসছে, 0 সম্ভব স্যার, 1ও সম্ভব, 2ও সম্ভব, 3ও সম্ভব। আবার তুমি 5 বসিয়ে একবার দেখো, ওই ফর্মুলার মধ্যে 5 বসাও, তাহলে 5 যখন বসাতে যাবে, 0 থেকে 4 মাইনাস 1, 5 মাইনাস 1 করবে না, 4 আসছে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা সম্ভব, 0, 1, 2, 3, 4, 5টা। কি আসবে বলো তো, 0, 1, 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। ওই জন্য কোন উপকক্ষ চলে এসছে এর মধ্যে, দেখো এর মধ্যে জি চলে এসছে, বাট জির কোনো প্রয়োজন নেই আমাদের, যদিও আমাদের এফ পর্যন্তই প্রয়োজন পড়ে। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারলে। এই রেঞ্জটা তোমাদেরকে মনে রাখতে হবে যে এল এর মানের যে রেঞ্জ, সে রেঞ্জটা কত হয়ে থাকে। এই রেঞ্জটার মধ্যে আমাদের কিন্তু অনেক কাজ হবে, এই রেঞ্জটা জানলে আমাদের অনেকটাই কাজ হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি বলো। যদি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, এর পরে এবারে দেখো এল এর মান এবং সাবসেলের মধ্যে আমাদের সম্পর্ক আমরা দেখতে হবে। এল এর মান দেখবো এবং সাবসেলের মধ্যে আমরা সম্পর্ক দেখবো, যে কোন সাবসেলটা পসিবল হবে, কোন সাবসেলটা পসিবল হবে না। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে এবারে দেখো কি বলেছে, বলছে এল এর মান ও সাবসেলের সম্পর্ক। বলছে এল এর মান নির্দিষ্ট মানগুলির জন্য নির্দিষ্ট সাবসেল পাওয়া যায়। এই মাত্র তোমরা দেখতে পেলে এই জায়গাটার মধ্যে, এই যে সম্পূর্ণ মানগুলো যেগুলো আসলে সেগুলো তোমরা দেখলে। এর মধ্যে কি আসছে বলো, বলছে এল এর মান যদি 0 হয় সেক্ষেত্রে কোন সাবসেল হয় বলো তো, আমাদের এস সাবসেল হয়ে যায়। হলো তো। এল এর মান যদি 1 হয় সেটা কোন সাবসেল আসে বলো তো, আমাদের পি সাবসেল হয়ে যায়। এল এর মান যদি 2 হয় সেটা কোন সাবসেল আসে বলো তো, আমাদের ডি সাবসেল হয়ে যাবে। এল এর মান যদি 3 হয় কোন সাবসেল চলে আসে বলো তো, এফ সাবসেল চলে আসে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে কথা আসে, যদি তোমাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, এবার আমাদেরকে দেখতে হবে যে আমরা সাবসেলগুলোকে কীভাবে নির্ণয় করছি বা কীভাবে আমরা লিখতে পারবো সাবসেলগুলোকে। এরপরে কি বলেছে, উদাহরণস্বরূপ এন এর মান যদি 3 হয়, আমরা প্রতিদিন সেটা করে দেখি। উদাহরণটা আমি দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করি। যদি এন এর মানটা যদি 1 হয়, আমাদের এখানে এন এর মান যদি আমাদের 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে বলো যে এল এর মান কত ছিল বলো তো। এল এর মান স্যার 0ই ছিল, আমরা একটা মানকেই পাচ্ছিলাম। আমি কি বললাম, এর মধ্যে আমরা একটা মানকেই পাচ্ছি। এন এর মান যদি 1 হয়, তাহলে এল এর মান একটাই আসে, যেন তার মান আছে 0। যে কোন উপকক্ষে প্রকাশ করছে বলো তো আমাদেরকে, এস। কাকে প্রকাশ করে, এসকে প্রকাশ করছে। তাহলে ভালো করে দেখো, এর মধ্যে কত আসবে, এর মধ্যে আসবে কোন উপকক্ষ বলো, এর মধ্যে আসবে আমাদের এস উপকক্ষ। হলো তো, কোন উপকক্ষ আসছে আমাদের বলতে, এস উপকক্ষ। আচ্ছা, এস উপকক্ষ যদি আসছে এর মধ্যে, তাহলে প্লিজ ভালো করে দেখো, তাহলে এইটা কি আমি 1s লিখতে পারবো না বইয়ে আশা করে দেখেছো নিশ্চয়ই। 1s লেখা যাবে না বলো, অবশ্যই লেখা যাবে। এখানে 1টা কাকে প্রকাশ করছে বলো, এখানে 1টা হচ্ছে এন এর, মানে কি 1টা মানে কি আমাদের এখানে বলো তো, 1টা মানে হচ্ছে এন। এস কাকে প্রকাশ করছে স্যার, এর মধ্যে এস প্রকাশ করছে আমাদের একের মধ্যে উপস্থিত উপকক্ষকে স্যার, এটা প্রকাশ করছে উপকক্ষকে। এবং স্যার এটা দেখতে পাচ্ছি যে এস এর জন্য যে আমাদের এল এর মানটা ছিল, স্যার 0। এল এর মান কত ছিল আমাদের বলো, 0। এখানে এন এর মান স্যার কত আছে, এখানে এন এর মান আছে আমাদের 1। এই করতে আমরা প্রতিদিন আমরা বানাবো। ভালো করে শিখো, এই জায়গাটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা, ভালো করে শিখো একদম। এন এর মান 2 করে একবার দেখো না, এর মধ্যে তুমি এন এর মান তুমি 2 করতে যাও, আমি কি বললাম, এন এর মান তুমি একবার 2 করে একবার, যখন তুমি এন এর মান 2 করে দেবে, তখন এর মধ্যে এল এর মান কত আসবে বলো, এল এর মান আসবে 0 থেকে n-1। 2 বসালে কত আসবে বলো তো, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 দুটো সংখ্যা সম্ভব হচ্ছে, 0 হতে সম্ভব অথবা 1 সম্ভব। 0 সম্ভব হতে পারে অথবা আমাদের 1 সম্ভব হতে পারে, হ্যাঁ কি না। এবারে এই 0 হওয়ার জন্য আমরা জানি এইমাত্র কোন উপকক্ষকে পেয়ে গেলাম বলো, এর মধ্যে আসছিল আমাদের এস উপকক্ষ। আবার 1 হওয়ার জন্য কোন উপকক্ষকে পেলাম বলো তো, এখানে পেলাম আমরা পি উপকক্ষকে। এবার ভালো করে দেখো, এর মধ্যে যে উপকক্ষগুলো পাচ্ছিলাম, এই উপকক্ষগুলো আমরা লিখবো কীভাবে। এবারে দেখো, এই মানটার সাথে আমাদের কানেক্ট করতে হবে এদের দুজনকে। কীভাবে করবো ভালো করে দেখো, এইভাবে করতে পারবো যে এর মধ্যে আসবে কত আসবে, 2s সম্ভব এবং কমা দাও 2p সম্ভব। কি বললাম, 2s সম্ভব এবং 2p সম্ভব, হ্যাঁ কি না। আমি কি বললাম, 2s এবং 2p দুটো সম্ভব হচ্ছে। সেমভাবে তুমি n সমান 3 পর্যন্ত রিপিট করো, 4 পর্যন্ত করবো আমরা। n সমান যদি 4 করে দিতাম, n সমান 4-এর জন্য এর কতগুলো মান সম্ভব হচ্ছিলো বলো তো, 0 সম্ভব ছিল, 1 সম্ভব ছিল,
2 সম্ভব ছিল, 3 সম্ভব ছিল। দেখো n সমান যখন 4 করছি, n সমান এখানে 2 করলাম, 2 এর পরে আমি 4 করছি, 3টা তোমরা করবে, হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে আমি। এটা কি আসবে বলতো এস আসবে, এর মধ্যে কি আসবে বলতো পি, এটাতে কি আসবে ডি, এটাতে কি আসবে বলতে বলো এফ, হ্যাঁ কি না? আচ্ছা স্যার, এবার ভালো করে দেখো, যদি কানেক্ট করতে যাই এদেরকে আমি, মানে আমি n সমান 4-এর সঙ্গে আমি যদি এগুলোকে লিখতে হয় কখনো, তাহলে আমরা কীভাবে লিখব? তাহলে কত আসবে বলতো, এর মধ্যে আসবে 4s, এর মধ্যে আসতে পারে 4p, এর মধ্যে আসতে পারে 4d, এর মধ্যে আসতে পারে 4f। ভালো করে একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, হয়তো করোনি, বাট এই জায়গাটা একবার করে দেখো না, এই জায়গাটা একবার লক্ষ্য করে দেখো। আমরা যত বেশি মানে যত মানটা আমরা স্পেসিফিক মানকে লিখছি, n সমান 2, কতগুলো উপকক্ষ পেয়ে যাচ্ছি? একটা, দুটো। এর মধ্যে ভালো করে দেখো, এর মধ্যে কটা আমি n এর মান লিখেছি? 1। কটা উপকক্ষ পেয়ে গেছি? একটা। আবার দেখো n সমান এখানে 4 লিখে দিয়েছিলাম, কটা উপকক্ষ পেয়ে গেলাম? এখানে আমি 4টা পেয়ে গেলাম। মানে কি, এই জায়গাটাকে ভালো করে দেখো, যখন আমরা এই জায়গাটাকে পড়ছিলাম যে উপকক্ষের সংখ্যা আমাকে যদি পেতে হয়, সেটা সাবসেলের সংখ্যা ছিল আমাদের n। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি বলো এবারে? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে এবারে দেখো, যদি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে যায়, এরপরে দেখো যদি আমি n এর মান 5 লিখতাম, n এর মান 5 লেখার জন্য কী কী সম্ভব ছিল বলো? এই জন্য এল এর মান আসবে 0, এল এর মান আসবে 1, এল এর মান আসবে 2, এল এর মান আসবে 3, এল এর মান আসবে আমাদের 4। কথা বলো তো, আমাদের 4 আসবে, হলো তো? এল এর মান 0 এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি, এভাবে চলবে। এস, তারপরে কী আসবে বলো তো পি, দিয়ে কী আসবে বলো তো ডি, দিয়ে কী আসবে বলো তো এফ, দিয়ে কী আসবে বলো তো আমাদের জি। বাট জি এর কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট বলছি এরকমভাবে যে সম্ভব, থিওরিটিক্যালি পসিবল হয়, বাট আমাদের কোনো প্রয়োজন, কাজের কাজ কিছু এরকম জি এর মধ্যে ভাই নেই। তাহলে এর মধ্যে কী করতে পারবো বল? 5s করতে পারবো, কমা দিতে হবে, 5p করতে পারবো, কমা দিতে হবে, 5d করতে পারবো, এর মধ্যে 5f আসতে পারে এবং 5gও আসতে পারবে, সম্ভব সেটা, হ্যাঁ কি না বলো? তাহলে এইটুকু তো বুঝতেই পারলে। 3টা কেন পড়ে থাকে? 3টা করে দিই, হোমওয়ার্ক দিলাম বাট করে দিচ্ছি। এন এর মান যদি 3 হয়, তো এন এর মান 3 হওয়ার জন্য আমাদের এল এর মান কী কী হবে বলো তো? এল এর মান হবে 0 হবে, 1 হবে, 2 হবে। যা এন এর মান লিখবে তাই আমাদের এল এর মান পাবো। এল এর মানটা পাচ্ছি কেমন হবে বলো তো? যে 0, 1, 2 সংখ্যাটা তো সেমই আসছে, এর মান যদি 3 হয়, এল এর মানটা 3টাই আমি পাবো। এরপরে ভালো করে দেখো, এর মধ্যে আমি কী লিখতে পারো? এটা কি আসলে আমাদের এস, এটা কি আসলে আমাদের বলতো পি, এটা কি আসলে আমাদের ডি, হলো? এবারে দেখো 3s লিখতে পারবো, 3p লিখতে পারবো, 3d লিখতে পারবো। 3s, 3p, 3 ক্লিয়ার হয়ে যেন হয়নি বলো? 3s আসলো, 3p, 3d। 6 জন তোমরা করে একবার দেখবে, তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দিলাম, তোমরা n সমান 6কে একবার করবে, তোমরা একবার n সমান 6কে একবার করে দেখবে এবং n সমান 7কে একবার তোমরা করে দেখবে, এবং কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে স্যার কী কী আমাদের অ্যান্সার এলো। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার দেখো তোমাদের যখন এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এখান থেকে আরেকটা জিনিস অবজার্ভ করতে পারলে না, করনি, আমি করাচ্ছি ভালো করে দেখো। একটা জিনিস দেখো, যখন আমরা এল এর মান বার করছিলাম, এর মধ্যে এল এর মানটাকে একবার ভালো করে একবার দেখো, এল এর মানটাকে একবার রেঞ্জটাকে ভালো করে দেখো, এন এর মানকে একবার প্রকাশ করছে, একবার আমি এল এর মানটাকে প্রকাশ, ভালো করে একটা জিনিস দেখো, প্রতি ক্ষেত্রে আমি কি বললাম, প্রতি ক্ষেত্রে কি এল এর যে মানটা আছে, এল এর মানটা কখনো বড় হয়ে গেছে এনের থেকে? ভালো করে একটা জিনিস দেখো, আমি কি বললাম যে এল এর মানটা আছে, যেটা আমাদের এন এর মান থেকে কখনো বড় হয়েছে? এল এর মান যা, এন এর মান, কম্প্যারিজনটা একবার দেখো, কম্প্যারিজনটা দুটো কম্প্যারিজন একবার করে একবার দেখো, এল এর মানটা কিন্তু কখনোই বড় হয়নি অ্যাজ কম্পেয়ার টু এন। এন সবসময় বড় ছিল, এর থেকে ছোট সংখ্যা আসছে কিন্তু এল এর মান। আবার বলছি শোনো, আমি কি বললাম? এন সবসময় বড় হবে, এন সবসময় ছোট হবে। মানে কি, এন এর যে মান আসবে, এন এর মানটা সবসময় বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু এল এর মান। এল এর অনেকগুলো করে মান আসছে, বাট এর মধ্যে একটা করে সিঙ্গেল মান আছে, কিন্তু একটা মানের মধ্যে তুমি কোনো তুলনা করতে পারছো? সবসময় জন্য দেখো এই মানটাই বেশিই পাচ্ছ। বুঝো একটা জিনিস, যে কেন এই জিনিসটা আমি পড়ালাম, এবারে দেখো কেমন ম্যাজিকটা তোমাদেরকে দেখাই, এবারে দেখো। দেখো এই 3টা জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে, এবং এটাও দেখো যে এই যে মানগুলো আমাদের ছিল, এই মানগুলোর মধ্যে কি এন এর এবং এল এর মান কোনো সমান এসছে? একটা মানের জন্য তুমি দেখা যাচ্ছে সমান চলে এসছে। দেখো এন এর মান যখন 1 ছিল, তখন আমাদের কত ছিল বলো তো? এল এর মান আমাদের যখন 0, তখন এন এর মান আমাদের 1। 1-এর থেকে কি বড় হয়ে গেছে? হয়নি। আমি এন এর মান 2 করে দিয়েছি, এন এর মান কতগুলো এসছে বলো? 2টো এসছে। 0 এসছে, আমাদের 1 এসছে, 2-এর থেকে বড় হয়ে গেছে? হয়নি। 3 করেছি, আমাদের এর মান 3টা এসছে, 0 এসছে, 1 এসছে, 2 এসছে, বাট এনের থেকে বেশি বড় হয়ে গেছে? হয়নি। 4 করে দিয়েছি, আমি 4 করে দেওয়ার পরে কী হলো বলো? 4টা মান পেলাম, 0 পেলাম, 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, বাট সেটা কি এনের থেকে বেশি বড় হয়ে গেছে? হয়নি। এরপরে দেখো না, 5 করলাম, 0, 1, 2, 3, 4, 5, এটা কি এনের থেকে বেশি বড় হয়ে গেল? বলো হয়েছে কি? হয়নি। আমি একটা ভুল লিখে দিলাম, 5 লিখে দিলাম, 5 এখানে হবে না, সরি। তাহলে বোঝার চেষ্টা করো এর মধ্যে, এবং সমানও হচ্ছে না, বড় হচ্ছে না। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে আমরা 3টা কন্ডিশনকে লিখতে পারবো না? পারবো না। কী বলতে আসছে না, এল এর মানটা সবসময় ছোট হবে এনের থেকে। এখানে দেখো এর মধ্যে কি বলছে, এন এর মানটা এবং এল এর মানটা কোনোদিনই আমাদের কি হবে না বলো? সমান হবে না। এবং এল এর মানটা কখনোই বড় হয়ে যাবে না কার থেকে? আমাদের এনের থেকে।
এই 3টি কন্ডিশনের বেসিসে আমি তোমাকে কিছু কোশ্চেন করাচ্ছি, তোমরা ভালো করে একটু জিনিসটা বলবেন না। আবার দেখো 3টা কন্ডিশন আমি আবারও বলছি, এন এর মান সবসময় বেশি হবে এর থেকে, এর মানটা কখনো এর থেকে বেশি হবে না, সমানও হবে না। 3টি কন্ডিশনকে আমাদেরকে মনে রাখতে হবে। 3টি কন্ডিশনের বেসিসে তোমরা একটা জিনিস ভালো করে দেখো, তোমাদেরকে যদি বলা হয় যে কোন উপকক্ষটা সম্ভব এবং কোন উপকক্ষটা সম্ভব হবে না, সেটা তোমাদের যদি বার করতে বলা হয় তোমরা কী করে কাজ করবে বা কীভাবে তুমি বুঝবে যে কোনটা আমি সঠিক এবং কোনটা আমার ভুল। ভালো করে একটা জিনিস দেখো এর মধ্যে কি আসছে। এর মধ্যে আমি যদি বলতাম দেখো 1s দিয়ে দেখো বলতাম 1p 1d 1f 1g, আমি তোমাদেরকে কোশ্চেন করছি বলো এর মধ্যে কোনটা পসিবল এবং কোনটা পসিবল নয়। তোমরা কী করে নির্ণয় করবে প্রতিটা স্টেপকে ভালো করে দেখো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এন এর মান ভালো করে দেখো, এর মধ্যে এন এর মান আসবে 1, এল এর মান আসবে আমাদের 0। কত আসছে বলো তো? এল এর মান আমাদের 0। কন্ডিশন স্যাটিসফাই করছে যে এল এর মানটা ছোটো এনের থেকে, হ্যাঁ কি না? তাহলে আমাদের স্যার এটা পসিবল, তো অবশ্যই পসিবল দেখতে পাচ্ছি। 1p কোনোদিন দেখোনি হয়তো, বাট দেখো কেন সম্ভব হয় না সেটা ভালো করে দেখো। এর মধ্যে এন এর মান কত বলো তো? এন এর মান সেখানে 1, এল এর মান কত হয়ে যাবে বলো তো? 1। সমান সম্ভব ছিল কি আমাদেরকে এন এর মানটা এবং এল এর মানটাকে সম্ভব হবে কখন সমান? সম্ভব নয়। রেঞ্জটাই তো আমাদের উল্টোপাল্টা হয়ে যাবে। তাহলে এটা সম্ভব? এটা তো সম্ভব নয়। এরপরে দেখো না, এন এর মানে এখানে 2 করছি, তাহলে এল এর মানে এখানে কি আমাকে 2 আসবে না আসবে না বলো? সরি, এন এর মানে এখানে 1 করছি, ভালো করে দেখো এখানে এন এর মান আমাদের 1 ছিল, এল এর মান 2 হবে না? হবে না। বড় হবে কখনো? বড় হওয়া সম্ভব? মানে এল এর মানটা এনের থেকে বেশি বড় হয়ে গেল, কী করে সম্ভব হবে? এটা সম্ভব নয়। এইটাও তার মানে এই উপকক্ষটা আমি পসিবল করতে পারবো না কখন। আবার দেখো এন এর মান যদি আমি 1 করে দিই এবং এল এর মান কত করে দেবো বলো এর মধ্যে আমি? এর মধ্যে এল এর মান চলে আসবে 3, এইটাও স্যার সম্ভব নয়, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এর মধ্যে কি আসছে বলো তো? এন এর মান কখনো কিন্তু এল এর সমান হবে না হলো। এবারে এর মধ্যে দেখো এল এর মানটা কখনোই কিন্তু বেশি হয়ে যাবে না কার থেকে বলো? আমাদের এল এর তুলনায় আর কি, মানে এন এর তুলনায় কখনো সেটা বড় হবে না। সেম কন্ডিশনটা দেখো এর মধ্যে এবারে লেগেই যাবে, এর মধ্যেও সেটাই লাগবে, এর মধ্যে দেখো সেটাই লাগবে। হলো না? হলো না বলো? এর মধ্যে ভালো করে দেখো এন এর মান কত ছিল বলো? এন এর মান ছিল 1, এল এর মান দেখো এর মধ্যে 4, যেটা সম্ভব এটাও নয়। বলো ক্লিয়ার হয়ে জানা হয়নি? খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ভালো করে শিখো এই জায়গাটা। মনে হতে পারে স্যার কী পড়াচ্ছেন, অনেক জায়গাতে কাজে দেবে। যখন ইলেকট্রন বিন্যাস করে তোমরা ফিল করে দিতে পারবো, ফিল যে অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে দেখবে তখন। এর মধ্যে আমি দেখতে আসছি যে স্যার দেখুন কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেরকম 2টা সেট করাবো, 3টা সেট করাবো, বাকি 4টা সেট তোমরা নিজেরা চেষ্টা করো। কী আসবে বলো তো? এর মধ্যে 2s লিখছি, 2p লিখছি, 3p লিখছি, বলো তো 3p, সরি ধরো 2d লিখছি, তারপরে 2f লিখলাম, 2g লিখছি, 2h পর্যন্ত লিখে দিচ্ছি, 2iও লিখে দিচ্ছিলাম। করো না, কী অসুবিধা আছে? প্র্যাকটিস কর। এবার ভালো করে দেখো এর মধ্যে এন এর মান কত? এন এর মান স্যার এখানে 2 আছে, এল এর মান স্যার এখানে 0 আছে। 0 কেন হচ্ছে? কারণ এর সাথে সেই জন্য 0 হয়ে যাচ্ছে। কেটে দাও, সরি কাটছি কেন, আই এম ভেরি সরি। এটা তো সম্ভব হবে, অবশ্যই সম্ভব। এন এর মান এখানে কত বলো তো? এন এর মান এখানে 2, এল এর মান এখানে কত আসছে বলো তো? 1। সম্ভব কি সম্ভব নয়? স্যার দেখতে পাচ্ছি এল এর মানটা ছোটোই আছে এনের থেকে, তাহলে তো স্যার অবশ্যই সম্ভব হবে। এরপরে দেখা যাক, চলো এবার এখান থেকে আমরা রিপিট করে করে যাব। বলো এর মধ্যে কি আসছে স্যার? এর মধ্যে দেখতে পাচ্ছি এন এর মান স্যার 2 আছে, বাট এল এর মানও 2 হয়ে যাচ্ছে, মানে সমান হয়ে গেছে। তাহলে সমান হয়ে গেলে তো স্যার সম্ভব হবে না স্যার। আবার দেখো এর মধ্যে ভালো করে দেখো যে এন এর মান স্যার 2 আছে এখানে, আমি কি বললাম? দেখো এন এর মান স্যার 2 আছে, এর মধ্যে কত আছে বলো তো? 3। দেখো এল এর মান যেহেতু বেশি বড় হয়ে যাচ্ছে এন এর থেকে, সেটা তো আবার সম্ভব নয়, তাহলে আবার কেটে দাও, হয় কি না? আবার দেখো এন এর মান এখানে 2, এল এর মান দেখো আবার 4 হয়ে যাচ্ছে, আবার স্যার বেশি হয়ে যাচ্ছে, মানে স্যার এটাও সম্ভব হবে না। আবার দেখো এন এর মান এদিক থেকে কত আসছে বলো তো? 2, এল এর মান কত আসছে বলো তো? 5 হয়ে যাচ্ছে, স্যার এটাও পসিবল নয়। আবার দেখো এন এর মান হয়ে যাচ্ছে 2, এল এর মান হয়ে যাচ্ছে 6, স্যার এটাও পসিবল নয়। ভালো করে একবার দেখে নাও যে কোনটা পসিবল হচ্ছিল আর কোনটা আমাদের পসিবল হচ্ছে না। আশা করি বুঝতেই পারছো যে কী কন্ডিশন আমি এর মধ্যে লাগাচ্ছি। প্রথম কন্ডিশনটা সঠিক, কারণ এন এর মান এখানে বেশি ছিল এলের থেকে। এই কন্ডিশনটা সঠিক, কারণ এর মধ্যে দেখো এন এর মানটা আবার বেশি আছে এলের থেকে, বাট এই কন্ডিশনটা কিন্তু এখান থেকে প্রবলেমটা শুরু হচ্ছে, কারণ এন এর মান এবং এল এর মান দুটো কিন্তু সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে তুমি কাজ করতে পারবো না। বাকিগুলো একবার ভালো করে একবার দেখো, এর মধ্যে তো বেশি হয়ে যাচ্ছে, এর মধ্যে সমান এসেছিলো, এর মধ্যে বাকিগুলো সবাই বেশি হয়ে যাচ্ছে। এলের মানটা এনের থেকে বেশি, এলের মান এনের থেকে বেশি, এলের মান এনের থেকে বেশি, এলের মান এনের থেকে বেশি, সেজন্য আমাদের সম্ভব আমি করতে পারবো না। সেম জিনিসটা তোমরা একবার চেষ্টা করবে এর জন্য। আমি একটা করে দিচ্ছি লাস্ট, বাকি তোমরা করবে। 3s 3p 3d 3f 3g 3i 3h। কী অসুবিধা আছে? আমরা দেখি এমনি প্র্যাকটিস করছি। তাহলে এবারে দেখো, তাহলে এর মধ্যে কী আসবে বলতে? এন এর মান আসবে আমাদের 3, না কি না? আচ্ছা স্যার এল এর মান স্যার 0, সম্ভব,
ঠিক আছে, এরপরে দেখো এরপরে কি আসছে, আমি কিছু ডুপ্লিকেট করে দিই, দাঁড়াও। এর মধ্যে এবারে দেখো, এর মধ্যে স্যার এনের মান 3 আসছে, এলের মান 1 আসছে, এটাও সম্ভব, এটাও সম্ভব। এলের মান এখানে 3, এলের মান এখানে 2, সম্ভব। এনের মান এখানে 3, এলের মান এখানে 3, পসিবল নয়, সমান হয়ে গেছে। এলের মান এখানে 3, এর মান 4, পসিবল নয়, এলের মানটাই বেশি বড় হয়ে গেছে, সম্ভব হবে না। আবার দেখো 3 এখানে আসবে 5, স্যার এটাও সম্ভব নয়। আবার দেখো এনের মান 3, এখানে দেখো আমাদের কত আসছে বলতো 6, স্যার এটাও সম্ভব। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি বল? এর তোমরা সেম জিনিসটাকে ট্রাই করবে 4-এর জন্য, 5-এর জন্য, 6-এর জন্য, 7-এর জন্য, 4টে জিনিস আমরা দিলাম, পরে একবার দেখবে 4S 4P 4D 4F এরকম করে চলতে থাকো। 5-এর জন্য সেম করো 5S 5P 5D 5F এরকম চলতে থাকো, 6-এর জন্য করো সেম রিপিট, আবার 7S-এর জন্য সেমভাবে রিপিট করতে থাকো। যত এইটুকু আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো এরপরে কী বলছে, এরপর আর একটু ইন্টারেস্টিং জিনিস আসছে, বলছে এন বা অরবিটালের আকার নির্ধারণের ভূমিকাটা কোথায়। নেক্সট পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টের এখন এক্সপ্লেনেশন আমাদের চলছিল, তাহলে ভালো করে একটা জিনিস দেখো কি বলছে। আমাদের এখানে যে অরবিটালগুলো আছে এর আকার নির্ধারণে আমরা কী করে আমরা রোল প্লে করে এলের মানটা কি বলছে দেখো। আকারটা কি আছে, যদি আমরা দেখি এস কক্ষকের জন্য বা এস কক্ষকের আকৃতি কেমন হয় সেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, ভালো করে একবার দেখো। এস কক্ষকে দেখতে কেমন হয় বলো তো, এস কক্ষক স্ফেরিক্যাল, পুরোপুরি গোলাকার হয়। কেমন হয় বলো তো আমাদের পুরো গোলাকার। ভালো করে দেখো, আমি কি বললাম দেখো, পুরো গোলাকার, এই দেখো পুরো গোলাকার, পুরো একদম একদম পুরো গোল, এস হচ্ছে পুরো গোল। এরপরে ভালো করে বোঝার চেষ্টা করো কি আসবে, আমাদের যদি এস কক্ষক থাকে সেটা কেমন হয় বলো তো, গোলাকার। পি থাকলে সেটা হয় ডাম্বেল আকৃতির, কেমন হয় বলো তো, ডাম্বেল। ভালো করে দেখো, এই যে ডাম্বেলগুলোকে ভালো করে দেখো, এই যে এইরকম আকৃতি দেখতে হবে, এইরকম আকৃতিগুলো, এই যে এইরকম আকৃতিগুলো দেখতে হচ্ছে, এই আকৃতিগুলো হচ্ছে ডাম্বেল আকৃতি, বলো তো এগুলো ডাম্বেল আকৃতি। এগুলোকে ভালো করে দেখো, এই যে এগুলোকে ভালো করে দেখো, এগুলো ডবল ডাম্বেলের মতো দেখতে লাগে না লাগেনি বল, ডবল ডাম্বেল আকৃতির। ওইটা কেমন ছিল ডাম্বেল আকৃতির, আছে ডবল ডাম্বেল আকৃতির। তাহলে ডবল ডাম্বেল দেখতে কাকে হয়, ডবল ডাম্বেল হচ্ছে আমাদের কারা, ডি। ডি হচ্ছে আমাদের ডবল ডাম্বেল, হলো তো ডাম্বেল, এটা আমাদের ডবল ডাম্বেল, হলো তো ডবল ডাম্বেল, হ্যাঁ কি না। এবার ভালো করে দেখো এর মধ্যে যে এফ যেটা আছে, এফ কমপ্লেক্স গঠন পুরোপুরি, এখান থেকে শুরু করে পুরোপুরি কমপ্লেক্স, এখান থেকে শুরু করে সবটা দেখো কমপ্লেক্স গঠনের মধ্যে আছে পুরোপুরি, মানে জটিল গঠন পড়তে আমাদেরকে হয় না। এর মধ্যে অনেক কিছু আসবে এর মধ্যে, বাট আমাদের সবটা প্রয়োজন নেই, আমাদের ডি পর্যন্ত ম্যাক্সিমাম লাগে। এফ যেটা আছে তোমাদের ক্লাস 2 একটা চ্যাপ্টার দেওয়া আছে, বাট এতটাও নেই, চিন্তা নেই, চিন্তা করো না। এবারে দেখো এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসে, এখান থেকেও কোশ্চেন দেয়, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ জায়গা। কি আসছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে আমাদের সম্পর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম, হলো তো অ্যাঙ্গুলার মোমেন্টাম তোমাদেরকে পড়িয়েছিলাম আমি। অ্যাঙ্গুলার মোমেন্টামের কার জন্য বার করছি, এবারে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো কক্ষর জন্য বার করছি না, এটা কোনো সেলের জন্য নয়, এটা সাবসেলের জন্য বার করছি। সাবসেলের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কী করে নির্ণয় করি, ভালো করে এবারে দেখো। দেখো কি আসছে না, ইলেকট্রনের কৌণিক ভরবেগ এলের উপর নির্ভর করে। কৌণিক ভরবেগের মান যে এলটা যেটা আসে এর মানটা কত হয়, ভালো করে এবার দেখো। ফর্মুলাটা প্রথমে চেক করো, এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই 2 পাই, এল ইন্টু এল প্লাস ওয়ান রুটের মধ্যে আর কি, এলটাকে আমাদের এখানে বলো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে একটা কথা ভাবো, যে আমাদের এস আছে, এই প্রতিটা উপকক্ষের জন্য, 4টা যে উপকক্ষ আমি এর মধ্যে লিখেছি, প্রতিটা উপকক্ষের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামকে একটা স্পেসিফিক আসবে না, আসবে না। আমি কি বললাম যে প্রতিটা যে উপকক্ষের জন্য একটা স্পেসিফিক অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পাবো না, পাবো স্যার অবশ্যই পাবো। এর মধ্যে দেখো এলের মান 0 বলেই দিয়েছি, তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে বার করে দেখো কত আসছে, এলের মান কত আসবে বলো, এলের মান এখানে কত, এলের মান কত বসাবো এখানে 0, 0 ইন্টু 0 প্লাস 1 মানে 0, 0 ইন্টু 0 মানে 0, রুট ওভার অফ 0 মানে সম্পূর্ণ 0। আচ্ছা কী বলছেন করে দিন, ভালো করে দেখো, রুট ওভার অফ কী দেখাবে, এল ইন্টু এল প্লাস 1, এলের মান তুমি 0 করো, ব্র্যাকেট দাও, আবার 0 প্লাস 1 করো, তাহলে 1 আসলো। তাহলে এলের মানে এখানে 0 আছে, 0 ইন্টু 1 মানে 0 হয়ে গেল। তাহলে কত আসবে বলতে, এলের মানে এখানে আমাদের 0 চলে গেল। এরপরে এবারে দেখো এলের মানকে ভালো করে এবার দেখো, এলের মান এখানে কত আসবে বলো, এলের মান এখানে কত আসবে, এর মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত পারবো আমরা, এলের মান যদি আমার 1 হয় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের কত আসবে, ফর্মুলাতে লাগাও। আমি কি বললাম, ফর্মুলাতে একবার লাগিয়ে একবার দেখো, ফর্মুলাতে যখন লাগাতে যাবে তখন এলের মান কত আসবে, 1 প্লাস 1 করবো, মানে রুট ওভার অফ 2 চলে এলো, 2 ইন্টু 1 মানে রুট ওভার অফ 2 ইন্টু এইচ বাই 2 পাই, হাসছে না আসে না বলো, রুট ওভার অফ 2 ইন্টু এইচ বাই 2 পাই, হ্যাঁ কি না, কি বললাম, রুট ওভার অফ 2 ইন্টু এইচ বাই 2 পাই। আবার এইটা দেখো, এই ডাইরেক্ট কোশ্চেন ভাই, এগুলো ডাইরেক্ট কোশ্চেন করে রাখো ভালো। এলের মান 2 বসাও, এলের মান 2 বসাবে, তুমি এখানে 2 বসাও, এখানে 2 পুট করো, এখানে 2 পুট করো, এখানে 2 পুট করো, তাহলে কত আসছে বলো, 2 প্লাস 1 3, 3 ইন্টু 2 কত, কত আসছে বলো তো 6, তাহলে কত আসবে, রুট ওভার অফ এলের মান কত আসছে, রুট ওভার অফ 6 ইন্টু এইচ বাই 2 পাই, হ্যাঁ কি না, এইচ বাই কত আসছে বলো তো 2 পাই। আবার দেখো এলের মান এখানে 3 বসাও, আবার এখানে তুমি 3 বসাও,
এখানে কত করবে বলো তো 3 বসিয়ে দাও। যখন 3 করে দিচ্ছ এর মধ্যে তাহলে কত আসছে 3 + 1 4, 4 × 3 মানে কত আসছে মধ্যে বলো 12। এর মধ্যে এল এর মান আসবে √12, 12 × h/2 পাই। 12টাকে তুমি আবার যদি রুটে ভাঙতে যাও ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে বোঝো, তোমাদেরকে এটা বলেছিলাম যে সাবসেলের ভিতরে কে থাকে বলো তো, উপকক্ষের ভিতরে থাকে কক্ষক। কি বললাম? উপকক্ষের ভিতরে থাকে আমাদের কক্ষক অবস্থান করে, উপকক্ষের ভিতরে থাকে আমাদের কক্ষক। এবারে কি করে ওর সংখ্যাকে নির্ণয় করবো? ওইখানে আমি n² দিয়ে বার করেছিলাম, মানে আমাদের যখন কক্ষ পড়াচ্ছিলাম, কক্ষের মধ্যে আমি n² দিয়ে বার করেছিলাম। এখানে একটা ফর্মুলা লাগাবো 12 + 1। কত ফর্মুলা বলো? আমাদের সেটা ফর্মুলা আছে 12 + 1। এটা আমাদের কক্ষকের সংখ্যা আমরা পেয়ে যাবো। কক্ষক যে কতগুলো কক্ষক ওর মধ্যে অবস্থান করছে। তাহলে যদি এল এর মান 0 হয়ে যায়, ওর মধ্যে কটা কক্ষক আছে? মাত্র একটা। কি করে বার করছি? ফর্মুলা লাগাও, ফর্মুলা লাগিয়ে করো। কি করবে? 12 + 1। তাহলে একবার দেখো এখান থেকে যদি আমরা করতে যাই, ভালো করে একবার দেখাও এখান থেকে এবার দেখতে শুরু। এল এর মান এখানে 0 করো। এল এর মান যখন 0 করবে তুমি, এল এর মান 0 একবার পুট করে একবার দেখো কত আসছে এর মধ্যে বলো। 2 × 0 + 1 মানে কত? 1 আসছে না আসেনি বলো? এর মধ্যে আমাদের আসছে কত? এর মধ্যে কটা কক্ষক আসছে আমাদের? একটা আসছে না আসেনি? এল এর মান তুমি 1 পুট করে একবার দেখে নাও। এল এর মান যখন 1 পুট করে দেবে, মানে আমি পি এর জন্য করছি, পি, তাহলে কটা আসছে? 3টা আসছে। 2 × 1 + 1 মানে কটা কক্ষক এর মধ্যে বলো? 3টা। কটা কক্ষক? 3টা। এল এর মান তুমি 3 বসিয়ে দেখে নাও কটা কক্ষক আসছে এর মধ্যে বলো। কটা আসছে আমাদের? +1 হলো তো 4, আর একে 5টা কক্ষক আসছে। এল এর মান তুমি 4 বসিয়ে দেখে নাও কটা আসবে এর মধ্যে? 7টা আসছে। হ্যাঁ কি না বলো? এগুলো ম্যাচ করছে না করেন? 3টা পি, 5টা ডি আর 7টা এফ। ক্লিয়ার হয়ে যেন হয়নি বলো? তাহলে এল এর মান যদি 0 হয়ে যায়, আমি কি বললাম? এল এর মান যদি 0 হয় মানে এস উপকক্ষের মধ্যে মাত্র একটা কক্ষক পাওয়া যায়, পি উপকক্ষের মধ্যে মাত্র একটা কক্ষক পাওয়া যাবে, ডি উপকক্ষের মধ্যে যদি 5টা ডি কক্ষক পাবো, এফ উপকক্ষের মধ্যে আমরা 7টা কক্ষক পাবো। ক্লিয়ার রাখো। আমি এটাও বলেছিলাম যে কক্ষকের সংখ্যা ইন্টু 2 করলেই আমি কিন্তু ইলেকট্রন সংখ্যাটাকেও পেয়ে যাই। মানে একটা কক্ষকের মধ্যে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হয় মাত্র 2 করে। কত হয় বলো? 2 করে। তাহলে এর মধ্যে ভালো করে দেখো, আমি যদি এই ফর্মুলার মধ্যে 2 গুণ করে দিই, ভালো করে দেখো সম্পূর্ণ জায়গার মধ্যে আমি 2 গুণ করে দিই, সেক্ষেত্রে আমি কী পাবো? সেক্ষেত্রে আমরা কাকে পাবো? তাহলে আমি সেই ইলেকট্রন সংখ্যাটাকে পাবো না ভালো করে বোঝো। এর মধ্যে আমি কাজ করছি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কটা ইলেকট্রন এলো বলো? 2টা ইলেকট্রন। এখানে আসলে কটা? 6টা ইলেকট্রন। এখানে কটা আসবে বলো তো? 5 দিয়ে 10টা ইলেকট্রন। এর মধ্যে কটা আসবে বলো তো? 14টা ইলেকট্রন। ক্লিয়ার হয়ে গেছে না হয়? ভালো করে বোঝো আমি কি বললাম, এটা ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে দেখো, যদি এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, এবার আসছে কি আমাদের বলো তো? এর মধ্যে এইটা তোমাদেরকে আমি বলেই দিলাম, এটা অলরেডি পড়িয়ে দিলাম। কি আসবে? এল এর মান এন এর সমান বা বড় হয় না, এল এর সর্বোচ্চ মান এন এর মান 1 হয়ে থাকে, বলো তো? n-1 আমাদের সর্বোচ্চ মান যেটা আসছিল সেটা n-1 ছিল। তো বলো অলরেডি বলে দিয়েছিলাম, এটা তুমি আবার হোল্ড করো, একটু টাইম দাও, কারণ এটা আমি পরের সারণীর সাথে গিয়ে পড়াবো। এরপরে এবার দেখো এরপরে কী আসছে, বলছে একই সেল ও সাবসেলের মধ্যে শক্তির পার্থক্য। কী বলছে? একই সেল ও সাবসেলের মধ্যে শক্তির পার্থক্য। এটাকে সম্পূর্ণ একটা আমি টপিক এবং একটা লেকচারের মাধ্যমেই পড়াবো। এটা থেকে আমাদের নেক্সট লেকচার শুরু হবে। নেক্সট লেকচার আমরা এখান থেকেই শুরু করব। ভালো করে দেখো, কারণ এই জায়গাটা অনেক বড় টপিক, এটা ছোটো টপিক নয় মোটে। দেখতে হয়তো এইটুকু লেখা আছে ঠিকই, বাট টপিকটা অনেকটাই বড়। তাহলে আশা করি তোমরা লেকচারটা বুঝতে পারলে। বোরিং লাগলো না লেকচারটা দেখতে দেখতে? একটু দেখো পড়াশোনা করতে হবে। আমি হয়তো ফাজলামি বলো, একটু গল্প গুজব হয়তো একটু কম করবো, বাট কম। পড়াশোনাটা তো মেন ফোকাস রাখো, ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে শেখার চেষ্টা করো, কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা একদম নন সিরিয়াস হয়ে তোমরা পড়াশোনা করো না, এই জায়গাটা সিরিয়াস হয়ে পড়াশোনা খুব ভালোভাবে শিখো। কোয়ান্টাম সংখ্যাটাকে, দুটো মাত্র কোয়ান্টাম সংখ্যা কমপ্লিট করেছি, দুটো কোয়ান্টাম সংখ্যা এখনও বাকি আছে, স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সেটা পরবর্তী ক্লাসগুলোতে যখন আসবো তখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যে হোমওয়ার্কগুলো আমি দিলাম সেই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই তুমি করো, এবং পিডিএফ নোটসটা পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেবো, চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ লেকচারটা দেখার জন্য। আবার তোমার সাথে নেক্সট লেকচারে দেখা হচ্ছে, মানে লেকচার নাম্বার 2।